দেশ ছাড়ার বিষয় নিয়ে এবার মুখ খুলল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতদিন দেশে আত্মগোপনে আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে, আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে। আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন? জনগণের সাথে এই সকল প্রতারণা, এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে? বিচার কোথায়? কেন ক্যান্টনমেন্ট তাদেরকে সেফ এক্সিট দিল? কেন আসিফ নতুন তাদেরকে সেফ এক্সিট দিল? কেন ইন্টারিম তাদেরকে সেফ এক্সিট দিল? সবচাইতে বড় কথা হচ্ছে অবশেষে নিরাপদের সহিত এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেলেন। অবশেষে আসিফ নজরুলের নিরাপত্তা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পালিয়ে যাওয়া বলা চলে না, তিনি রাষ্ট্রীয় পটভূলে হয়তো বা আগের মতোই দেশ ত্যাগ করেছেন। পালিয়ে যেতে হলে তো অবশ্যই সবকিছু লুকানো এবং চুরি করে যেতে হয়, কিন্তু সেটা হয়নি। এই যে 5 আগস্ট পরিবর্তনে হাসিনা সরকারের যে স্বৈরাচার রাষ্ট্রপতি, তিনি দেশ থেকে চলে গেলেন। কারা তাকে দেশ থেকে বের করে দিলেন? কারা তাকে দেশে নিরাপত্তার সহিত বের করলেন? নাম উঠে এসেছে আসিফ নজরুল সহ অনেকেই, কারণ তারাই এখন সরকার, তারাই এখন দেশ চালাচ্ছে। তাহলে তারা কি জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছে তাদের রক্তশীত বেমানি করছে না? দর্শক, আমাকে একটা আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে, আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে। আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন? জনগণের সাথে এই সকল প্রতারণা, এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের? আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন। আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন। আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশদাতাকে? আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে? আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীদেরকে? কি সব কথা বলে, কি আজগুবি মন্তব্য করছেন আপনারা? একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে, এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে, কে দেয়নি। আহাম্মক মনে করেছেন আমাদেরকে? বাংলাদেশের মানুষ কি কিছুই বোঝে না? গরু ছাগল মনে করছেন তাদেরকে, যে যা খাওয়াবেন তাই খাবে? এটা কোনো সাধারণ নাগরিক নয়, এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন। বাংলাদেশের সর্বোচ্চ এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যেই ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ, একজন যিনি খুনের আসামি, তিনি পালিয়ে গিয়েছেন। আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে, কিভাবে পালিয়ে গিয়েছে, এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আপনি কাকে আইনের আওতায় আনবেন? ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার। জনগণ 2000 মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে। এখন পর্যন্ত 50,000-এর অধিক মানুষ আহত, যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে, তদন্ত করে আইনের আওতায় আনা হবে। কাকে আনবেন? কোন অফিসারকে আনবেন? সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল? আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন, 2-1জনকে অভিযান করে তারপরে গ্রেপ্তার করবেন, তাতেই হয়ে গেল? আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে হয়েছে, জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে, চরমনের পীরের উপরে হয়েছে, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে। সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল? সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের প্রধান উপদেষ্টা, তিনি পর্যন্ত ওই নিচতলা থেকে 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত বিচারের জন্য হেঁটে হেঁটে উঠতে হতো, তারপরে লোহার খেঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে। এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি? শিক্ষা এজন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না। শিক্ষা এজন্যই হয় না আপনি রক্ত দেন নাই, আপনার আত্মীয় রক্ত দেয় নাই। শিক্ষা এজন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত 16 বছরে কোনো আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার ছিলেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন? আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ, বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে।
একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে, আপনারা খবরও রাখেন না, আপনি জানেনও না, জানবেন কি? আপনারাই তো এটা করে দিয়েছেন। আপনার অনুমতি ছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া, আইন উপদেষ্টার অনুমতি ছাড়া, একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন? একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত, বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে। তো যেই লোকটি সিকিউরিটির মধ্যে 24 ঘন্টা চলাফেরা করছে, তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না, তাদেরকে বিচারের আওতায় আনবেন। এই সকল তামাশা বন্ধ করা উচিত, এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত। জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল, পরিস্থিতি একটু সুষ্ঠু ধারায় যাওয়া ধরছিল, সেটার মধ্যে আবার কার কোন কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার দেশ ত্যাগ করালেন। এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে, কাউকে দেশ ত্যাগ করানো হচ্ছে, কাউকে আরামায়েশে এখনো থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে, অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল। এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই সময়ের যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই। কিছু মানুষকে নামকাওস্তে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অনেকে আছে বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না। অনেকে আছে আওয়ামী লীগ করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পররাষ্ট্র মন্ত্রীদের মতো, শেখ হাসিনার মতো হয়তো নেই। তাদেরকে ঢুকিয়েছে কেন জানেন? শুধু আই ওয়াশ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য মূলত তাদেরকে ঢুকিয়েছে। তাদেরকে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে, আর অপরাধীগুলোকে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে। তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো, মানে গোপনে রাখা হয়েছে কৌশলে। আমরা কয়েক মাস আগে রিপোর্ট দেখেছিলাম যে বাংলাদেশের স্পিকারের পাসপোর্ট তৈরি হচ্ছে। কয়েক মাস আগে দেখলাম ওবায়দুল কাদের চলে গিয়েছে, কয়েক মাস আগে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী চলে গিয়েছে, আওয়ামী লীগের সকল সিনিয়র নেতারা সব চলে গিয়েছে। এখন ভণ্ডামি করছেন কার সাথে? কাকে আপনি এখন নতুন করে গ্রেফতার করবেন বলেন? গত 14 বছরের যে সকল নির্বাচন কমিশনের কমিশনাররা অবৈধভাবে নির্বাচন পদ্ধতি কলুষিত করেছে, তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। বাংলাদেশের কোনো দুর্নীতিবাজ, দুষ্কৃতিবাজ যারা এই জুলাই বিপ্লবের সময় মানুষদেরকে হত্যা করেছে, তারা গ্রেপ্তার হয়নি। আর আপনি এখন নতুন করে আবার দেখাচ্ছেন যে এই আব্দুল হামিদ কিভাবে গেল, আইন দেখা হবে। আব্দুল হামিদ কিভাবে গিয়েছে আপনি জানেন না? রাতের বেলা আপনি জানেন না যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বের হচ্ছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রবেশ করছে, আপনি জানতে পারেন। বিভিন্ন দেশ থেকে একজন দেশে আসছে যাচ্ছে, আপনি জানতে পারেন। কবি সাহিত্যিক সাংবাদিকরা দেশে প্রবেশ করছে, আপনি জানতে পারেন। আর আব্দুল হামিদ চলে যাচ্ছে, আপনি জানেন না। মিথ্যা বলে, জনতার সাথে প্রতারণা করে আজকের এই সরকার আমাদের সাথে বেইমানি করছে। আমি মনে করি এই সরকারের নৈতিকতা হারিয়েছে। জুলাই বিপ্লবের যে মূল চেতনা, সেটা তারা ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে আর কোনো অপশন নেই। জনগণকে যদি ঐক্যবদ্ধ হওয়া না যায়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে এই চোরের গোষ্ঠী চোরেরা বিভিন্ন জায়গায় পালিয়ে যাবে এবং এই সরকারের ছত্রছায়ায় তারা পালিয়ে যাবে। সরকারকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, অনেক বেশি ফাইজলামি করে ফেলেছেন। অনৈক্য দেখে আপনারা এত বেশি ফাইজলামি শুরু করেছেন যে এখন জনতার সাথে প্রহসন শুরু করেছেন, অথচ জনগণের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতায় এসেছেন। জনগণ কি চায় সেটা আপনাদের মাথায় নাই। আপনাদের মাথায় শুধু আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এইভাবে চলতে থাকলে আবার নতুন করে জনগণ ফুঁসে উঠবে এবং আপনাদেরকেই বাংলাদেশের জনগণ আবার কিন্তু আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে, আমি বহুবার বলেছি, একজনের মধ্যেও সেই জুলাইয়ের চিন্তা চেতনা নেই। চেয়ার পাওয়ার পরে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে, যার যার মতো কাজে ব্যস্ত। একটু বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে আর বলে যে আমরা এই কারণে পারছি না, ছাত্র আছে মাত্র 2 জন, আমরা কি করব। আর অনৈক্য বিস্তারের জন্য ওনাকে ফেসবুকে 24 ঘন্টা লেখালেখি করতে থাকে।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শত্রু বানানোর জন্য অন্যরা ওনাদের মতো মন্তব্য করে, অন্যরা নিজেরা দল গঠন করে, অন্যরা যা ইচ্ছা তাই করে। আর যখনই বিপদে পড়ে তখন বলে যে আমরা কিছু জানি না, আমরা ছাত্র মানুষ, আমরা মাত্র 2 জন। আপনারা 2 জন পদত্যাগ করে বের হয়ে যান, রাস্তায় নেমে আসুন, তারপরে মানুষের কাতারে দাঁড়িয়ে সরকারের বিচার চান। যারা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে সবাই নেমে আসুন। আপনাকে ওখানে থেকে করতে বলছে কে যদি কিছু করতে না পারেন। আর মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে দিবেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে দিবেন, জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিবেন, বিএনপিকে চোর ডাকাত বানিয়ে দিবেন, অন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে অপরাধী বানিয়ে দিবেন। নির্বাচনের কথা বললে আপনি অসুস্থ হয়ে পড়বেন। বিভিন্ন ধরনের মন্তব্যগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন। আর আপনারা এখন যখন এই ব্যাপারে প্রশ্ন তোলা হয় তখন আপনারা চুপ করে থাকেন, তখন আপনারা মন্তব্য করেন। এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার। সে কারণে বলছি, আজকের এই চরম মাত্রায় একটি নতুন করে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রুখতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই ষড়যন্ত্রের পাড়ি দিয়ে আবার দেশ গঠন করার জন্য সবাইকে এক হতে হবে। এই সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি দেশকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই পালিয়েছেন জুলাই বিপ্লবের 9 মাস পরে। আসুন এর ভেতরের বেশ কিছু ঘটনা আমি এই লাইভে বলছি। প্রথমত, আসিফ নজরুল তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আবারও বলছি, আসিফ নজরুল নিজে বলেছেন ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিজে দিবে। ইন্টারিম আপনাকে আমরা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়েছি, দেশের জনগণ ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি দেশের জনগণের পক্ষে আছেন, ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট দিবে। কিন্তু আপনি বা আপনারা যখন ইভেন 2 জন ছাত্র প্রতিনিধিও এই 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 ইন্টারিম সরকারে আছে, তারা বা কতটুকু করতে পারছে এই হাসিনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আসুন বাস্তবতা বুঝি। প্রত্যেকে বলছে যে আসিফ নজরুল এই আওয়ামী লীগকে পালাচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে 600 খুনি, 600 আওয়ামী লীগ জুলাই বিপ্লবের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে। তাদের বিচার কোথায়? কেন ক্যান্টনমেন্ট তাদেরকে সেফ এক্সিট দিল? কেন আসিফ নজরুল তাদেরকে সেফ এক্সিট দিল? কেন ইন্টারিম তাদেরকে সেফ এক্সিট দিল? সবচাইতে বড় কথা হচ্ছে যেই সময়ে গাজীপুরে জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হলো, সেই সময়ে এই আব্দুল হামিদ, ফ্যাসিস্ট আব্দুল হামিদ, তিনি তার পুরো পরিবার শ্যালক ছেলে সহ সবাইকে নিয়ে তিনি দেশ ছেড়ে পুরো পরিবার সহ পালিয়ে গিয়েছে। আরেকজন হচ্ছে ফ্যাসিস্ট সরকারের স্পিকার ছিল শিরিন শারমিন চৌধুরী। আমরা দেখেছি এই বাংলাদেশে একজন নাগরিক, একজন সুনাগরিক বা একজন ভালো মানুষ, তিনি মাসের পর মাস ঘুরেও তিনি পাসপোর্ট পায় না। আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী, আমি আমার নিজের পাসপোর্ট পাইনি। আমি বিশেষ করে যদি বলি নুরুল হক নূর ভাই, তিনি বছরের পর বছর হাইকোর্টে দৌড়ে একসাথে গিয়েছি কোর্টে, তার সাথে বছরের পর বছর কোর্টে দৌড়াদৌড়ি করে মামলা করে তারপরে তিনি 2 বছর পরে তিনি পাসপোর্ট পেয়েছেন। রাশেদ খানের কথা যদি বলি, তিনি আমার চোখের সামনে বছরের পর বছর ঘুরে পাসপোর্ট পায় না। পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে হাইকোর্ট থেকে ফ্যাসিস্ট পতনের কিছুদিন আগে হাইকোর্ট থেকে রায় নিয়ে তারপর তার পাসপোর্ট নেওয়া লাগছে। সেইখানে খুনের মামলার আসামি শিরিন শারমিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে ভিআইপি প্রোটোকল দিয়ে তারপরে তার পাসপোর্ট করে দিয়ে আসা হয়। আসিফ নজরুল, এর জবাব আপনাকে দিতে হবে। আসিফ নজরুল, আবারও বলছি, আসিফ নজরুল আপনাকে এর জবাব দিতে হবে। আপনি আমাদের শিক্ষক, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে আমরা সম্মান করি এবং জুলাই বিপ্লবে বহু শিক্ষক ছিল, তাদের মধ্যে আপনি সবার সামনে ছিলেন, এটা আমার সত্য কথা। কিন্তু বহু শিক্ষক আছে, সামিনা লুৎফা ম্যাম ছিল, তানজিম স্যার ছিল, অনেক স্যার ছিল, আপনার সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক শিক্ষক ছিল। সবাই কিন্তু উপদেষ্টা হয় নাই, কিন্তু আপনি উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু কিছুই হয় না। আমার নিজের শিক্ষক সামিনা লুৎফা ম্যাম আপনার ঠিক ছাত্রদের জন্য মোটেও কম করে নাই। ম্যাম একজন উপদেষ্টাও হয় নাই, ম্যাম কিছুই হয় নাই। এই জন্য বলছি এখনো সময় আছে। আপনারা যেটা করলেন, বিশেষ করে জুলাই বিপ্লবের 9 মাস পরে আব্দুল হামিদকে এবং তার পরিবারকে সেফ এক্সিট দিয়ে
এদেশের মানুষের সাথে বেইমানি করলেন। এবং আগামীর বাংলাদেশে যদি কোনো সমন্বয়করা হত্যাকাণ্ডের শিকার হয় বিচার বহির্ভূত ভাবে, যদি আগামী বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করে, এই জন্য প্রধানতম দায়ী ব্যক্তি হবেন আপনি আসিফ নজরুল, এবং আপনারা ইন্টারিম সরকারের যারা উপদেষ্টা আছেন আপনারা দায়ী হবেন, কারণ আপনারা ব্যর্থ। হ্যাঁ, আপনাদের অনেক সফলতা আছে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের সফলতা আছে, ব্যাংকিং ক্ষেত্রে সফলতা আছে, দেশের মানে নিত্য পণ্যের মজুদ দাম কমানোর ক্ষেত্রে আপনাদের সফলতা আছে, আমরা আপনাদের প্রশংসা করি। কিন্তু জুলাই বিপ্লবের বিচার আপনারা এখন পর্যন্ত করতে পারেননি। আপনারা জুলাই গণহত্যার বিচার করতে পারেননি। আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ধরতে পারেননি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেননি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে আপনারা সরাতে পারেননি, আপনারা এখন পর্যন্ত নতুন সংবিধান দিতে পারেননি। সবকিছু মিলিয়ে আপনাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা আপনাদেরকে ভবিষ্যতে এই ব্যর্থতা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে, এবং এর প্রধানতম দায়ী ব্যক্তি হিসেবে আসিফ নজরুলকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। কারণ আওয়ামী লীগ অলরেডি আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় না, শুধু পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে ঘোষণা দিচ্ছে যে এনসিপি হচ্ছে আওয়ামী লীগের শত্রু, এনসিপি জাতির শত্রু। জুলাই বিপ্লবে যারা হচ্ছে লড়াই করেছে তাদেরকে বলছে কিশোর গ্যাং, তারা হচ্ছে তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। হাসিনা নিজে বলছে না যে 152টা মামলা হয়েছে, 147টা মামলা হয়েছে, 152টা মামলা হয়েছে, 152 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি। যাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই, জুলাই বিপ্লবে এতগুলো মানুষকে হত্যা করে যাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই, তাদেরকে আপনারা সেফ এক্সিট দিচ্ছেন, তাদেরকে দেশ থেকে পালাতে সহযোগিতা করছেন, ক্যান্টনমেন্ট থেকে পালাতে সহযোগিতা করছেন, তাদেরকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করছেন, তাদের বাসায় গিয়ে ভিআইপি প্রোটোকল দিয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে আসছেন। এর প্রত্যেকটার জবাব, এর প্রত্যেকটার খেসারত আসিফ নজরুলকে দিতে হবে। এর প্রত্যেকটার খেসারত এই জুলাই বিপ্লবীদেরকে জীবনের বিনিময় দিতে হবে। জুলাই বিপ্লবের অনেক বিপ্লবীর লাশ মাঠে ঘাটে খালে পড়ে থাকবে, অনেকের লাশ খুঁজেও পাওয়া যাবে না, যার জন্য এই আওয়ামী লীগ দায়ী থাকবে। আওয়ামী লীগের বাপের বেটা প্রেমিক পুরুষ তো, অনেক বড় প্রেমিক পুরুষ, কথার মধ্যে কি রস কস, আরে বাপ রে বাপ। আবার সাঁতার কাটার জন্য একটা সুইমিং পুলও বানাইছিল গণভবনের নকশার মধ্যে কিন্তু কোনো সুইমিং পুল নাই, কিন্তু উনি ওনার ওই যে নাতি টাতি নিয়ে সাঁতার কাটবে ওই জন্য একটা সুইমিং পুল বানাইছে কোটি কোটি টাকা খরচ কইরা। ওইটার জন্য কোনো মামলা হয় নাই, অন্য একটা মামলার আসামি ছিল। জানুয়ারির মাঝামাঝি একটা মামলা হয়েছে, এই বছরের জানুয়ারি। এর আগে কিন্তু কোনো মামলা ছিল না। এই জানুয়ারি মাসের মামলায় আব্দুল হামিদ সাহেব, শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, এরকম অনেকেই আসামি। তো ওনারা তো বাইরে, বাকি আসামি যারা তারা তো বাইরে, উনি ছিলেন এখানে। এখন দেখেন বাইরে যারা আছে তারা তো ওই যে কলকাতায় বসে একটা প্রবাসী সরকার গঠন করার চেষ্টা করতেছে, মানে আওয়ামী লীগের অফিস তো এখন ওইখানে। তো ওইখানে প্রধানমন্ত্রী আছে, শেখ হাসিনার একটা অডিও কলে বোঝা গেছে উনি ক্লিয়ারলি বলছেন যে আমি বেশি দূরে নাই, তার মানে দিল্লিতে নাই, কলকাতায় চলে আসছে। এখন দেখেন উনি গেছে থাইল্যান্ডে, প্রেসিডেন্ট, কারণ প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট একদম দরকার, রাষ্ট্রপতির দরকার আছে না, তাই এই রাষ্ট্রপতি চলে গেল। এখন ওই থাইল্যান্ড থেকে মনে করেন চিকিৎসা নিয়ে, যদিও বলা হচ্ছে চিকিৎসার কথা, কিন্তু আসলে কি চিকিৎসা হইতে পারে? কারণ সঙ্গে কিন্তু নাতি আছে, ছেলে আছে। নাতি আর ছেলে না থাকলে আমি মনে করতাম প্রিয়াঙ্কা চোপড়ার সাথে দেখা করতে গেছে। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে, প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি উনার মারাত্মক দুর্বলতা, তো আধা পাগল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যায় দাঁড়ায় প্রিয়াঙ্কা চোপড়ারে নিয়েই তো 4-5 মিনিট কথা বলছে, এবং সবাই হাততালি দিতেছিল, কারণ সামনে তো বসা ওনার দলের লোকজন এবং ছাত্ররা সবাই মজা পাইতেছে। ইয়াং জেনারেশন তো প্রিয়াঙ্কার কথা বললে মজা পাবে না। উনি কি বলতেছে যে প্রিয়াঙ্কা চোপড়া যখন ওই রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে গেল, তখন আমার এখানে আসার কথা, মানে গণভবনে। প্রিয়াঙ্কা চোপড়ার মতো যারা বাংলাদেশে আসে আর কি, গণ্যমান্য মানুষ,
তারা কিন্তু গণভবনে যায়, ওইখানে খাওয়া দাওয়া করে, ওনার সাথে দেখা করে। উনি ওনার ওয়াইফকে বলতেছে প্রিয়াঙ্কা চোপড়া তো চলে আসছে বাংলাদেশে, রোহিঙ্গাদের সঙ্গে ফটো সেশন করতেছে, ওইখান থেকে আমার এখানে আসবে। ওনার ওয়াইফের মুখ কালো। ওনার ওয়াইফ কি করলো জানেন? গোপনে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ফোন দিছে যে আপা কোনো মতেই গণভবনে পাঠাবেন না প্রিয়াঙ্কা চোপড়াকে, এটা আমার অনুরোধ। এদিকে কিন্তু উনি গায়ে সেন্ট মাইখা ওয়েট করতেছে, রান্না বান্না হয়ে গেছে, প্রিয়াঙ্কা চোপড়া তো আসতেছে না। এটা জাস্ট এ কনস্পাইরেসি, ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার আশা বঙ্গভবনে ক্যান্সেল, আসে নাই। প্রিয়াঙ্কা চোপড়ার তো সবাই চিনেন, আমি যদি বুড়া বয়সে চিনি, আর এই ছেলেরা তো না চিনার কোনো কারণেই নাই। এই প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল, তা আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে। পরে বুঝলাম না, মানে এই কথা বলছি যে আসার একদিন আগে, পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গভবনে আসার কি দরকার, যার জন্য এটা জাস্ট এ কনস্পাইরেসি, ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার আশা বঙ্গভবনে ক্যান্সেল, আসে নাই। পরে উনি এটা বুঝছে এটা একটা বিরাট কনস্পিরেসি হয়ে গেছে ওনার বিরুদ্ধে, আর ছাত্ররা তখন হো হো করে হাসতেছিল, উনিও বইলা খুব সুখ পাইতেছিল। আরো বড় ব্যাপার কি জানেন? প্রিয়াঙ্কা চোপড়ার হাজবেন্ডের নাম আপনি কইতে পারবেন? না, কইতে পারবেন না। উনি কিন্তু জানে, আমি ওনার মুখের থেকেই শুনছি, এর আগে আমিও জানতাম না। নেক নাম, এবং তার বয়স কত কম প্রিয়াঙ্কা চোপড়ার থেকে ওইটা উনি জানে, আমি জানতাম না। উনার কথা থেকে আমি সেদিন জানছিলাম প্রিয়াঙ্কা চোপড়া থেকে উনার হাজবেন্ডের বয়স 10-12 বছর কম। তখন উনি বলতেছে 10-12 বছর কম যখন করতে পারছে প্রিয়াঙ্কা চোপড়া, তাহলে 10-12 বছর বেশিও তো করতে পারতো, উনার বিবেচনায় আনতে পারতো। আমি তো রেডি ছিলাম, সাগর পাড়ি দিয়া বিদেশে যাইয়া নেকড়ে খোঁজার দরকার কি, আমি তো পাশেই ছিলাম। আমি বলতে চাই, প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে। তার সে 10 বছর না আরো বেশি, প্রায় 12-14 বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক ছেলে, আমেরিকা কম বয়সের ছেলেরা সে বিয়া করছে আমেরিকা গিয়া। এখন আমি তো তার থেকে প্রায় 30-35 বছরের বড়, তো 10 বছর 12-13 বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের, তাহলে তো 30-35-40 বছরের উপরেও তো সে উঠতে পারতো। নেকড়ে খোঁজার দরকার কি, আমি তো পাশেই ছিলাম, ডাকলে আমি চলেই তো যাইতাম। এই যে আজকে চলে গেছে, হয়তো দেখা হইতে পারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ওনার, হ্যাঁ দেখা করতে পারে। কারণ কি জানেন, ওনার ওয়াইফ তো ওনারে সন্দেহ করছে প্রিয়াঙ্কা চোপড়ারে নিয়ে। আর সত্যি কথা বলতে কি জানেন, হঠাৎ করে কারো সন্দেহ আসে না, কিন্তু হাজবেন্ডের প্রতি হঠাৎ করে সন্দেহ আসবে, আর এই বয়সে, বুড়া বয়সে, তার মানে কি জওয়ান কালে এই সন্দেহ ঢুকছে, এই সন্দেহ চলতেছে, চলমান সন্দেহ, যার জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা শুনে উনার বউ প্রধানমন্ত্রীরে ফোন দিছে, আপা উনারে কিন্তু গণভবনে পাঠাইবেন না, সংসারে অশান্তি হবে। আপা কিন্তু কথা রাখছে, প্রিয়াঙ্কা চোপড়ারে পাঠাই নাই। উনি কিন্তু এখনো সেই আফসোস করে। যাই হোক, বিদেশে চলে গেছে, দেখা হয়ে যেতে পারে, আর উনি পালায়া গেছে এগুলা বলবেন না, সসম্মানে উনাকে নিয়ে গেছে। আর ইমিগ্রেশন থেকে কি বলছে, উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তো একদম কোনো অভিযোগ নাই, সসম্মানে উনাকে রাতে 3টা 5 মিনিটে আকাশে উড়ে দিছে। কিন্তু এগুলা কিন্তু একটা জবাবদিহি থাকা উচিত। উনি তো আসামি, তাই না? উনি আসামি না? ওনার নামে তো মামলা হয়েছে। সাংবাদিক ভাই বোনেরা, আপনারাও জানলেন না, বাংলাদেশের গোয়েন্দাও জানলো না, এটা কি আমরা মেনে নিব? সরকার জানে না, এটা কি আমরা মেনে নিব? আসিফ নজরুল সাহেব, আপনি কোথায়? আপনাকে তো কিছু বলতে হবে। হ্যাঁ, স্ট্যাটাস দিচ্ছেন কিনা জানি না, তাড়াতাড়ি স্ট্যাটাস দেন, আমাদেরকে জানান। হ্যাঁ, জানায় দেন যে আমরা জানতাম না উনি চলে গেছে, জানলে আটকাইতাম। এরকম কিছু বলবেন না, এরকম কিছু খাওয়াইতে পারবেন না। আপনাদের প্রতি কিন্তু এখন সন্দেহ
100তে 100 চলে আইছে কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্ট্যাটাস দিছে, কি কথাগুলা বলছে বুঝা নিয়েন। এখন কিন্তু একটা এমন অবস্থায় দাঁড়াইছে, এখন কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতেই হবে। হ্যাঁ, জবাবদিহি করতে হবে। জবাবদিহি চাওয়া উচিত বিএনপি থেকে, জবাবদিহি চাওয়া উচিত জামাত থেকে, এনসিপি তো চাইছেই। প্রতিটি দল থেকে জবাবদিহি চাওয়া উচিত। এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সাহেব, আপনারাও জবাবদিহি চান, জবাব দিতেই হবে। এইটাকে ছাড় দেওয়া যাবে না। কারণ কি জানেন, উনি এমন একটা পদে ছিলেন যে পদের অনেক ক্ষমতা, এই আব্দুল হামিদ সাহেবের অনেক ক্ষমতা। ফাঁসির আসামিকে না বাঁচায় দিতে পারে ওনার একটা দস্তখতে। হ্যাঁ, এই গত 54 বছর আমাদের দেশে যত প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার মধ্যে উনি প্রথম ব্যক্তি সবচেয়ে বেশি ফাঁসির আসামিকে উনি রেহাই করে দিছেন, বাঁচায় দিছেন। তাহলে এমন একজন বিবেকবান মানুষ কি করে পারলো 2বারের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও তো জেলখানায় ছিলেন 2 কোটি 2.5 কোটি টাকার মামলায়। আর আপনাদের বাড়ির চাকরের কাছে পাওয়া যায় 400 কোটি, আর উনি 2 কোটি 2.5 কোটি টাকার মামলায় বিনা চিকিৎসায় ছিলেন যখন, তখন তো আপনি ক্ষমতায় ছিলেন। আপনি কেন একটা বার প্রতিবাদ করলেন না? একটা বার কেন শেখ হাসিনাকে বুঝাইলেন না যে তাকে চিকিৎসা করতে পাঠায়া দাও? দেখেন, উনি 4 মাস আগে চিকিৎসায় গেছে হুইল চেয়ারে কইরা, আর 4 মাস পর চিকিৎসা কইরা উনি ফেরত আসছেন, হাইটা ঘরে ঢুকছেন, নিজের পায়ে হেঁটে ঘরে ঢুকছে ভাই। আর এই চিকিৎসাটা যদি 5 বছর 8 বছর আগে পাইতো, তাহলে কি দাঁড়াইতো? উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাইত। এখানে ভুল চিকিৎসা উনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতেছিল। এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে উনি চিকিৎসা পাইছে। রাখে আল্লাহ মারেকে। দেখেন হামিদ সাহেব, আজকে যদি আপনি চিকিৎসার জন্য যায় থাকেন, তাহলে আপনাকেই প্রশ্ন করি, আপনার কিন্তু বিবেকে কুলাইলো না 3বারের একজন প্রধানমন্ত্রীকে এভাবে 2 কোটি 2.5 কোটি টাকার একটা মামলায় জেলখানায় পচায় মারতেছিলেন? আপনার বিবেক ছিল না? ওনার বিবেকের চিন্তা বাদ দিয়ে উনি তো চলেই গেছেন, এখন হাত ছাড়া। কিন্তু যারা ওনাকে পার করে দিলেন সসম্মানে, তাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা কিভাবে পারলেন এটা? কেন আপনারা এটা গোপন করে পাঠাইলেন? কি কারণে, কি উদ্দেশ্যে? নাকি ওই যে প্রধানমন্ত্রী গেছে, প্রেসিডেন্টও পাঠিয়ে দিলেন প্রবাসী সরকার গঠন করার জন্য, তারপর একদিন দাওয়াত করে নিয়ে আসবেন, এরকম কোন প্ল্যান আছে নাকি আপনাদের? কি আপনাদের প্ল্যান ভাই বলেন? প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যদি থাকে আমাদের কাছে প্রকাশ করেন। আর প্রকাশ না করলে কিন্তু কোনো ছাড় পাবেন না, এটা কিন্তু কোনো ছাড় নাই। এই আব্দুল হামিদ সাহেবকে কিভাবে সসম্মানে প্লেনে উঠায় দিলেন, কেন দিলেন, কার কথায় দিলেন, এর পিছনে কারণ কি, এগুলা সব বলতে হবে। আর ওই মামলাটার যদি আর কোনো আসামি থাইকা যায় এখনো এই বাংলাদেশে, তাদেরকেও সসম্মানে পার কইরা দিতে হবে। হ্যাঁ, সসম্মানে পার কইরা দেন। বাকি যাদের নামে মামলা হয়েছে, কেউ যদি বিদেশ যাইতে চান, এই সরকারের কাছে আবেদন করেন, ওনারা আপনাদেরকে পার কইরা দিবে। কিসের বিনিময়ে পার করবে, কেন পার করবে, ওইগুলা পিছনের দরজায় যায় আলাপ আলোচনা কইরা নিয়েন। কিন্তু আমরা জানতে চাই, আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে এটা পারলেন, কেন পারলেন, কার চাপে করলেন এই কাজ, নাকি নিজেই নিজেকে বিক্রি করে দিলেন? জানি না, একটা কিছু তো জবাব দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেন ভারত পাকিস্তানের যুদ্ধ ধামাচাপা পড়ে গেছে। আসিফ নজরুল সাহেব, আপনার কর্মকাণ্ডে আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ আপনি আইন মন্ত্রী। আইন বিভাগ কিভাবে চলতেছে না চলতেছে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমার তো মনে হয় আপনার পদত্যাগ করা উচিত। আব্দুল হামিদ সাহেব কিভাবে গেল, পদত্যাগ করা উচিত। উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব, আপনারও পদত্যাগ করা উচিত। কিভাবে গেল এটা জবাব দেন। কারণ কি আমাদেরকে জানতে হবে। আপনারা আবার ভাইবেন না যে আমি জবাবদিহি চাইতেছি, জনগণ চাইতেছে। জনগণের কথা যদি আপনারা এখনো না বুঝতে পারেন, তাহলে কিন্তু ভুল পথে চইলা গেলেন। হ্যাঁ, ভুল পথে চইলা গেলেন। এই টাইমে একটা কঠিন রাজনীতির মারপ্যাচ আছে, কঠিন মারপ্যাচ আছে। কিন্তু আমারে যদি অ্যাডভাইজার নিত না তারেক সাহেব, হ্যাঁ, আমারে যদি অ্যাডভাইজার নিত বিএনপির, আমি কি অ্যাডভাইস করতাম জানেন? আমি বলতাম তারেক রহমান সাহেব, এই মুহূর্তে আপনি জুলাই গণ অভ্যুত্থানের দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। আপনি ঘোষণা করেন
যে জুলাই গণ অভ্যুত্থানে যে অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, এর বিচার বিএনপি করবে, আমি তারেক রহমান করব। দেখতেন গণেশ কেমনে উল্টায়। দেখেন ভাই ব্রাদার, আমার ভিতরে চেঞ্জ আসতেছে, কিন্তু অ্যাডভাইজার হয়ে যাইতে চাইতেছি, আমার ভিতরে আরো চেঞ্জ আসবে। আমি হতাশ, একটা ব্যাপারে হতাশ, আমি একটা ব্যাপারে খুবই হতাশ, জানেন, খুবই হতাশ। আমি উনার ভক্ত ছিলাম, যারা আমাকে ফলো করেন আপনারা দেখছেন, আমার কথাবার্তায় বুঝছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি আমার খুবই দুর্বলতা। কিন্তু ইদানিং উনি কিন্তু চুপ, কোনো অন্যায় প্রতিবাদ করে না, উনি পুরোপুরি রাজনীতিবিদ হয়ে গেছে। দেখেন আপনার সহকর্মী আজহারুল ইসলাম সাহেব ফাঁসির আসামি, ওনার রায় 90 ভাগ শোনানো হয়েছে, 10 ভাগ ঝুলে রয়েছে। আজকে 9টা মাস উনি কিন্তু ওই জেলখানার ভিতরেই আছে। আপনারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছেন ডাক্তার সাহেব, কই আপনারা তো বের করতে পারলেন না। আপনারা সবাই মিলাই সরকারের চাপ দিলে উনি বের হইতে পারতো না, অথচ বের করে দিতেছেন কিন্তু আব্দুল হামিদ সাহেবকে। উনাকে মুক্ত করতে পারতেন না, অথচ আপনারা মুক্তি দিয়ে দিতেছেন আব্দুল হামিদ সাহেবকে। আরো অনেককেই কিন্তু আপনারা মুক্ত করে দিচ্ছেন। 5ই আগস্টের পরে যাদের বিচার করার কথা ছিল তাদের সবাইকেই তো পার করে দিলেন। এখন ধরবেন কাদের? ওই যে নিরহ যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আবেগ দ্বারা পরিচালিত, তারা শেখ হাসিনাকে ভালোবাসে, ভালোবাসে রাস্তায় নামে, ওদের ধরবেন। রাঘব বোয়াল সব ছাইরা দিয়া এদের উপরে জুলুম করবেন। এইটা হবে না। ভিডিওটা শেষ করার আগে আমি আবার বলতেছি, আমার ওই যে অ্যাডভাইজার হিসেবে যে কথাটা বললাম, ওইটা যদি বিএনপির মুখ দিয়ে বাইরে হয়ে যায় ভাই, বিএনপি যদি একবার বইলা ফেলায় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা আমরা দিব, জুলাই গণ অভ্যুত্থানের যে অন্যায় হয়েছে সে অন্যায় বিচার আমরা করব, এই কথাটা বইলা দিলেই বাংলাদেশের রাজনীতির পটভূমিকা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। ডিসেম্বরে নির্বাচন দিতে বাধ্য হবে, হ্যাঁ বাধ্য হবে। বলতে বাধ্য হইলাম, কেন বললাম আপনারা বুঝে নিয়েন। ভিতরে বুঝছেন আগুন জ্বলতেছে, এই আগুন ধীরে ধীরে আরো জ্বলা উঠতে পারে, আর না হয় নিভাও যাইতে পারে। কারণ চারিদিকের ব্যাপার স্যাপার দেখা হতাশ ভাই, হতাশ। ওই গরিবই থাকবে, যে রিক্সাওয়ালা যেখানে যাইতো 50 টাকা ভাড়া, ওইখানে তার ভাড়া। দর্শক আলোচনাগুলো দেখেছেন এবং শুনেছেন, শুনে হয়তো আপনার মন খারাপ হচ্ছে যে এটা কখনো আমরা কল্পনা করি নাই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা ঘটবে। ঔচিত্য ছিল আব্দুল হামিদকে আরো আগে গ্রেফতার করা, কিন্তু গ্রেফতার না করে তাকে সসম্মানে এয়ারফোর্ট দিয়ে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এই হচ্ছে বর্তমান সরকার। যে সরকারকে আমরা জনগণের সরকার বলি, হাসিনা বিরোধী সরকার বলি। মূলত এটা একটা হাসিনাপন্থী সরকার, কিন্তু আমরা ভিতরগত অবস্থা জানি না। ভিতরগত অবস্থা এটা হাসিনার সরকার, বাহিরের অবস্থা আমাদেরকে বোঝানো হয় হাসিনা বিরোধী। মূলত আমরা যেই বিচারের অপেক্ষায় রয়েছি জুলাই গণঅভ্যুত্থান গণহত্যার, সেই বিচারও হবে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যদি সুযোগ থাকতো তাহলে হয়তোবা তাদেরকেও বিতাড়িত করে তাদেরকে এয়ারপোর্টের মাধ্যমে সম্মানের সহিত বিদেশে তারা পাঠিয়ে দিত। যদি সুযোগ থাকতো আসিফ নজরুলের, তাহলে আনিসুল হক, সালমান এফ রহমান এবং আরো অনেককেই তারা নিরাপত্তা দিয়ে বিদেশে বের করে দিত, কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না। আশা করি হয়তোবা কয়েকদিন পর তারা পাবে, কারণ যখন জনগণ তাদের কাছ থেকে আশাহত হয়ে যাবে তখন আর জনগণ